আসসালামু আলাইকুম আদাব, সবাই কেমন আছেন? আশা করি আমাদের আজকের রিভিউটা খুবই ভালো লাগবে। ওয়ান অফ দ্য ফেভারিট সিনেমার মধ্যে একটা, বব ওডেনকার্কের নোবডি। স্টার্টিংয়ে এই সিনটা দিয়ে শুরু হয়। দেখা যায় আমাদের হিরো নিয়ারলি এভরিডে, মানডে থেকে ফ্রাইডে, এভরিডে এভাবেই চলতেছে। সে মর্নিং ওয়াক করে, তার বউকে ঘুমাতে দেখে, তারপরে নাস্তা করে। এভরিডে ইজ দ্য রিপিটেটিভ ইয়ার। সো এভাবেই তার জীবন চলে যায়, ব্যায়াম করে হোক, হোয়াট এভার ইট ইজ। একদিন রাত্রে সে একটা ডাকাতের মুখোমুখি হয়, মাঝরাতে নিজের বাড়িতে। তার ছেলে হঠাৎ করে সেই ডাকাতকে ধরে ফেলে এবং তার ছেলেকে সে ছেড়ে দিতে বলে, যাতে তার ছেলেকে ক্ষতি না করে। দিন চলে যায়, সে তার অফিসে চলে আসে। টেকনিক্যালি সে যে অফিসে থাকে সেখানে একটা রেডিও থাকে, সেই রেডিও গান শুনতে শুনতে হঠাৎ করে একজনের সাথে কথা বলে এবং বুঝতে পারে সেই কথাবার্তার মাধ্যমে যে তার লাইফ সেরকম চলতেছে না। সে বাবার কাছে যায় এবং সে বুঝতে পারে যে সে আগের মতো নাই। সে আজ আবার বাসায় যায় দেখে যে তার ফ্যামিলি খুব সুন্দর রাতের ডিনার প্ল্যান করতেছে, সো প্রিপারেশন করতেছে। দেখে খুব ভালো লাগে এবং ঢুকতে যখন তার মেয়ে জিজ্ঞেস করে যে সেদিন রাতে যে চুরি হয়েছিল, আমার ব্রেসলেটটা হারিয়ে গেছে। তো সেটার কারণে তার মাথা খারাপ হয়ে যায়। সে গান লোড করে ওই ছিনতাই করে ঘুরতে বের হয়। একটা পণ শপে যে লোকজনের সাথে হাতাপাই হয় এবং একজন মার্ক দেখে তাকে, হাতে একটা মার্ক ছিল আর কি, ওটার সময় একটা সংকেত বহন করে এবং তাকে সবকিছুই বলে দেয় কয়েকজনে। সে তাদেরকে খুঁজে বের করে ইমোশনাল হয়ে যায়, কারণ তাদের বাচ্চা একটা ছিল কিডন্যাপারদের। সে ছেড়ে দিয়ে একটা বাসে উঠে, সেখানে বাসে রাতের বেলা অনেকগুলো গ্যাংস্টার থাকে, তাদের সাথে খুবই হাতাহাতি মারামারি হয়। একজনকে নিয়ারলি মেরে ফেলে, তাকে মাথায় উঠায়, একটা ছোট্ট ইনসিশন এবং সার্জারির মাধ্যমে। সেটা থেকে একজন বিশাল বড় রাশির মবের ছোট ভাই, সেই ছোট ভাইকে কেয়ার করতে চাই, তারপর তাকে বাঁচায় তোলে কোনো মতে, একটু হালকা পাতলা করে। সে বাড়িতে যায়, তার ওয়াইফের সাথে দেখা হয় এবং ওয়াইফের সাথে অনেকক্ষণ কথা হয় যে তাদের লাইফটা আগে অন্যরকম ছিল। এবং এরপরে আমরা দেখতে পারি আমাদের ভিলেন, যার নাম উইলিয়ান। সে প্রচুর কোটি কোটি সম্পত্তি, মানে হিউজ ব্যাংক ব্যালেন্স তার কাছে রক্ষিত থাকে অ্যাজ এ আন্ডারগ্রাউন্ড ব্যাংক হিসাবে। সে তার ভাইয়ের কথা জানতে পারে এবং অলমোস্ট আমাদের হিরোকে মারার জন্য মোটিভ হয়ে যায় এবং অনেক লোকজনও পাঠায় মারার জন্য। তো পাঠানোর পরে আমাদের হিরো সুন্দর করে ওর ফ্যামিলির সাথে কথা বলে এবং কথা বলে টনে সেই উইলিয়ানের সম্পত্তির খোঁজ নিয়ে আসে এবং তার সম্পত্তি আগুন লাগিয়ে দেয়। তো আগুন লাগানোর পরে সে আবার উইলিয়ানের কাছে যায়, এর মাঝে তার ফ্যামিলিকে সে সুন্দর করে র্যাপ আপ করে নেয়, গুছিয়ে নেয়, যাতে কোনো ক্ষতি না হয়। সুন্দর করে সবকিছু গুছানোর পরে সে তার বাড়িতেই আগুন লাগা দেয়, দিয়ে টিয়ে। কারণ বাড়িতে যে সব লোকজন ছিল তারা ওই উইলিয়ানের লোকজন, তাকে যাতে টের না পড়ে ওটা ই করে। এদিকে তার বাবাকে মারার জন্য দুজনকে পাঠায়। তার বাবা সুন্দর করে তাদের মানে খাতিরদারি করতে আর কি, মেরে ফেলে। এরপর অফিসে যায়, সে অফিসটা পুরোটাই কিনে ফেলে, কিনে ওদের জন্য ট্র্যাপ সেট করে এবং তারপরে উইলিয়ানের টাওয়ারে যায় এবং তার ওখানে যতগুলো টাকা পয়সা আছে সবগুলোকে আগুন জ্বালা দিয়ে তার পারফরমেন্স দেখতে হোটেলে চলে যায়। উইলিয়ান গান করে এবং তাকে চার্জ করে, তো ভাই তোমার বহুত সাহস আসছে এখানে আসা। হাতের মধ্যে একটা হ্যান্ড গ্রেনেডের মতো C4 বিশাল রুমাল দিয়ে ঢেকে রাখে। ওখানে আমরা দেখতে পাই উইলিয়ানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, বিশাল কার চেস হয়। উইলিয়ান তারপরে ম্যানসেলকে ফলো করতে চলে আসে। অসম্ভব সুন্দর কিছু কার সিকোয়েন্স আছে, আপনার মুভিটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। আমি জোক ক্র্যাক করতেছি না। তারপরে লাস্ট সিনটাতে যেখানে উইলিয়ানকে ধরা করতে হয়, এটাও সুন্দর ছিল। সো আই থিঙ্ক ইউ শুড ওয়াচ দিস মুভি, খুবই ভালো লাগছে। আচ্ছা, ভাই থাকে লাস্ট সিনে এবং সবাই সবকিছু হ্যাপি এন্ডিং হওয়ার পরে পুরো সিন থেকে যেটাই বোঝা যায় যে ফ্যামিলি আগের মতো হ্যাপি হয়ে গেছে এবং তার ওয়াইফ এবং সে বাসা করতেছে। এবং আর আমার কাছে মনে হয়েছে যে এখানে আপনার টোটাল জিনিসটা হচ্ছে আমাদের ম্যানসেল তিনি আছেন
আর সিআইএ তে একটা কাজ ছিল, তাকে বলা হতো অডিটর। অডিটরের কাজটা হচ্ছে মোটামুটি যারা রং কিছু করবে দেশে, তাদেরকে আসলে ইউ হ্যাভ টু কিল দেম এন্ড পুরো সুন্দর করে তাদেরকে গুছিয়ে টুছিয়ে একটা ওভারঅল একটা রিপোর্ট দিতে হবে সিআইএ এর আন্ডারে কাজ করে। তো এই অডিটরটা হচ্ছে একবারে বলতে পারেন মৃত্যুদূত, যারা পাক কার্যের জন্য হিসাব করবে। তো সিআইএর পক্ষ হয়ে কাজ করতো। এটাই হচ্ছে আসমা আনসারের টোটাল প্রাইভেট লাইফ, যেটা সে এখন মানে যাপন করতেছে, এটা ছিল টোটালি ফেক। তো সিআইএ তে সারা জীবন এভাবেই সে কাজ করছে, এটাই ছিল তার ব্যাকগ্রাউন্ড। এখান থেকে নর্মাল লাইফ লিড করার মধ্যে দিয়ে এইভাবে তার গ্যাংস্টারের সাথে সামনাসামনি একটা শোডাউন হয়, এভাবেই তার লাইফটা দেখানো হয় এই ছবিতে। এটা ছিল তার ব্যাকগ্রাউন্ড স্টোরি। আমার কাছে মনে হয়েছে ইটস এ গুড ওয়াচ আর কি। তো আমি স্পয়লার টয়লার সবই দিয়ে দিলাম, কারণ এই জন্যে এই মুভিটা পুরাটা দেখার পরে আপনার আবার দেখতে ইচ্ছা করবে। আমার তো অ্যাটলিস্ট করে ওয়ান অফ দ্য বেস্ট ইন 2021, আই থিঙ্ক কোভিডের সময় বা পরের দিকে আমি দেখছিলাম, পরে অনেক পরেই আমি দেখছিলাম, কারণ মুভিটা এত নামডাক শুনছিলাম কিন্তু দেখা হয়ে ওঠে নাই। তো আজকে এটা অনেকদিন পরে রিলিজ করার পরে আমি এটা ভাবলাম যে এটা একটা রিভিউ করা উচিত। এটা অনেক আন্ডার রেটেড একটা মুভি। তো গাইজ, আপনারা সবাই এই মুভিটা দেখবেন। আমার কাছে অনিকাকে পারফরমেন্স খুবই ভালো লাগছে, আর ওভারঅল কাস্টিং এ খুব ভালো করতেছে। 2025 অক্টোবরে আই থিঙ্ক এটা রিলিজ হবে পার্ট 2টা। সো এটার জন্য ওয়েট করতেছি। আই থিঙ্ক ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট। সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনারা। আমাদের সামনে আরো অন্যান্য ক্লাসিক কিছু মুভি নিয়ে আমি কাজ করতেছি, আসলে মানে যেটা আমার ভালো লাগে বা আপনাদেরও ভালো লাগবে। অনেক সময় দেখা যায়, বারবার দেখা যায়, যে কোনো সময় দেখা যায়। সো আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এগেইন বলতেছি, এবং আশা করি আপনাদের এই রিভিউটা ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব।